বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করতেছি আমাদের কেমিস্ট্রির চতুর্থ অধ্যায়, অর্থাৎ হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো অধ্যায়টা যদিও বড়, বাট এখান থেকে আমাদের খুবই স্পেসিফিক কিছু জিনিস মাথায় রাখতে হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম থেকে অনেক কথা লেখা আছে, বাট আমাদের এত কিছু লাগবে না। এখান থেকে শুধু আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কিরকম গ্যাস, আমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাই কিনা? এবং আমাদের সালফার ডাই অক্সাইড কিরকম গ্যাস, একটা অম্লধর্মী গ্যাস, যেটা আমাদের এসিড বৃষ্টি ঘটাতে ভূমিকা রাখে, তাই তো? এরপর আমরা এখান থেকে এই ইপিএ এটার ফুল ফর্মটা একবার রিডিং করে নেবো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ওকে, এরপর নিচে আসি। আমরা আমরা মনে রাখবো যে আমাদের গ্রিন কেমিস্ট্রি মোট কয়টা নীতি আছে? মোট 12টা নীতি। কয়টা নীতি? 12টা নীতি। আমাদের এখানে নীতিগুলোর হেডলাইন গুলো অবশ্যই পড়তে হবে, যে প্রথমটা বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, তারপর ন্যূনতম ঝুঁকি পদ্ধতি। হ্যাঁ, তারপরে আমাদের নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক। তো এখানে নিরাপদ দ্রাবক না দিয়ে নিরাপদ দ্রবণ ব্যবহার দিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপর বিক্রয় শক্তি, দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাতক, প্রবহন প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। এখানে আমি প্রাকৃতিক পরিকল্পনার জায়গায় আমি কৃত্রিম রূপান্তর পরিকল্পনা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, তারপর দুর্ঘটনা প্রতিরোধ। এই তো, তাহলে আমাদের এখানকার 12টা নাম দিবে, মানে 12টা নাম আমাদের পড়তে হবে। এবং আমাদের এখান থেকে দিবে নিচের কোনটি এই 12টা নীতির মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে কোন কোন জায়গাগুলো চেঞ্জ করতে পারে আমি সেগুলো বলে দিলাম। ওকে, আচ্ছা। তারপর নিচে আমাদের এখানে বলা আছে যে গ্রিন কেমিস্ট্রি সহায়ক 3টা নীতি আছে। কোন 3টা নীতি? একটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ রোধ, তারপর সর্বোত্তম ইটম ইকোনমি, আর হচ্ছে লাস্টে যেটা, সেটা হচ্ছে আমাদের ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার। কি? ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের ম্যালেরিয়ান হেডের সংকেতটা একটু আমরা দেখে নিবো, ঠিক আছে? এরপর এখানে আমাদের কথা বলা আছে যে স্মোক সম্পর্কে। তো স্মোক সম্পর্কে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে এর পিএইচ কত। এটা পিএইচ হচ্ছে 2। এখানে কি থাকে? এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা থাকে। এবং এটা আমাদের কি কি রোগ সৃষ্টি করে? এটা আমাদের হচ্ছে ব্রঙ্কাইটিস এবং হচ্ছে নিউমোনিয়া, এই দুটো রোগ আমাদের সৃষ্টি করে, ঠিক আছে? ওকে, এরপর নিচে আসি। এখান থেকে আমাদের একটু পড়তে হবে যে ভেজিটেবল অয়েলে থেকে যখন আমরা বায়োডিজেল তৈরি করি, তখন উপজাত দ্রব্য কোনটা তৈরি হয়? সেটা হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ইথিলিন অক্সাইড, যে যেটা সেটা হচ্ছে ধূম্রজাল সৃষ্টিকারক। এবং একই সাথে এটা আমাদের আদ্রবিশন যদি করি, তাহলে অ্যান্টিফ্রিজ যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? ওকে, তারপর আমাদের এখানে একমুখী বিক্রিয়া দেওয়া আছে। আমাদের এখানে একমুখী বিক্রিয়ার উদাহরণটা অবশ্যই বুঝতে হবে, মানে যেটা বিক্রিয়া দেওয়া আছে, যে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম আহ পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এটা হচ্ছে কিরকম বিক্রিয়া? এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এরপর কথা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে। আমাদের উদাহরণটা অবশ্যই মনে রাখতে হবে, এবং উদাহরণে আমাদের কতটুকু তাপমাত্রা, 450 ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে যে বদ্ধ পাত্রে আমাদের বিক্রিয়া যে কোনো কিছুই হোক না কেন, সেটা অলওয়েজ উপমুখী হয়, এটুকু বলা আছে। এবং এখান থেকে আমাদের উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো বলবে। এখান থেকে তাহলে কোশ্চেন আসবে ট্রু ফলস এর। কিরকম কোশ্চেন? ট্রু ফলস। কিরকম ট্রু ফলস? বলবে যে নিচের কোনটা উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়। সেখানে এখানে সম্পূর্ণ হয় দিয়ে দিবে, এখানে আছে সম্পূর্ণ নয়, তাই কিনা? তারপর এটা উভয় দিক থেকে শুরু করা যায়, ওরা দিবে উভয় দিক থেকে শুরু করা যায় না। তারপর সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে, ওরা দিবে নাই। এরকম করে হচ্ছে হ্যাঁ না করে এখান থেকে কোশ্চেন হইতে পারে। ওকে, তাহলে উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। ওকে, তারপর কি কিভাবে আমরা উপমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি? আমরা জাস্ট হেডলাইন গুলো পড়বো। কি বলবো? হেডলাইন গুলো পড়বো, জাস্ট হেডলাইন গুলা, ঠিক আছে? ওকে, জাস্ট হেডলাইন। তারপর এখানে আমাদের বিক্রিয়ার হার, হারের সংখ্যাটা একবার রিডিং দিব। আর আমাদের এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিক্রিয়ার হারের যে একক, এককটা কি? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। আর এখানে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি মোলার পার সেকেন্ড। কি? মোলার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে বিক্রিয়ার হারের এককটা আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, এরপরে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের সংখ্যাটা একটু রিডিং দেবো, এবং এর বৈশিষ্ট্যগুলো থেকে ট্রু ফলস আসতে পারে, বাট অতটা ইম্পর্টেন্ট না। জাস্ট এমনি রিডিং দিব আমরা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক। এখান থেকে কোশ্চেন আসতে পারে ট্রু ফলস। কি? ট্রু ফলস কিরকম? বলবে যে নিচের কোনটি বিক্রিয়ার হারের ক্ষেত্রে সঠিক নয়, বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে সঠিক নয়। বাট দুটার ক্ষেত্রে একটা যে কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের দুটাই তাপমাত্রার পরিবর্তনে চেঞ্জ হয়, ঠিক আছে? দেখো, তাপমাত্রার পরিবর্তনে দুটাই চেঞ্জ হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে হার ঘনমাত্রার উপর নির্ভর করে, কিন্তু এটা কিন্তু ঘনমাত্রার উপর নির্ভর করে না, কারণ এটা একটা কি? এটা একটা ধ্রুবক, ঠিক আছে? তো এইভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে। তো এই জায়গাটা ঠান্ডা মাথায় রিডিং দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? ঠান্ডা মাথায় রিডিং দিতে হবে। ওকে, তারপর আমাদের যে বিক্রয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এটা কে আমাদের প্রমাণিত করছে? এটা হচ্ছে উইল হেড মি। উইল হেড মি। ওকে, আচ্ছা। তারপর এখানে বিক্রিয়া হারের যে সমীকরণ বা যেটা ইকুয়েশন, সেটা আমরা এখান থেকে একটু দেখে নেবো। বেশি কিছু না এখানে।
তারপর আমরা নিচে যাই এখানে আমাদের হচ্ছে যেগুলা লাগে সেটা হচ্ছে যে কোনটা কত ক্রমের বিক্রিয়া। তো এখানে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হয় আর কিছু জিনিস আমরা মোটামুটি মানে কোশ্চেন দেখলে আনসার করতে পারবো। ঠিক আছে? তো কোন জিনিসগুলো আমাদের হচ্ছে লাইক মুখস্থ করতে হবে, যেরকম এটা হচ্ছে শূন্যতম বিক্রিয়া। তো শূন্যতম বিক্রিয়াতে দেখবে হচ্ছে আমাদের একটা না একটা প্রভাবক থাকে, কি থাকে, একটা না একটা প্রভাবক থাকে। ঠিক আছে? তো এখানে আমাদের হচ্ছে প্রতিটা বিক্রিয়ারই কিছু স্পেসিফিক জিনিস আছে, যেরকম আমরা বলতেছি যে শূন্যতম বিক্রিয়ার ক্ষেত্রে এখানে একটা করে প্রভাবক থাকবে, যেরকম এখানে হচ্ছে সূর্যালোকের একটা প্রভাবক আছে। ঠিক আছে? এবং এর এককটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে? তো একক মনে রাখার জন্য আমরা একটা সুন্দর ট্রিক কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে কি, এই যে উপরে আমরা মোলার পার সেকেন্ড লিখবো। ঠিক আছে? মোলার পার সেকেন্ড লিখে নিচে এম এর পাওয়ার এন দেবো, কি দেবো, এন এর পাওয়ার এন দেবো। এন কি, কততম বিক্রিয়া। তো দেখো এটা যদি শূন্যতম বিক্রিয়া হয় তখন এর মানটা হচ্ছে কত, আমাদের 0। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মোলার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই এটার মাধ্যমে যে কোনো ক্রম বিক্রিয়ার এককটা বের করতে পারি। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে যে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া, সেটাতে ওই তো সেম ভাবে আমরা জাস্ট মান বসাই দেবো এবং হচ্ছে ওখান থেকে আমাদের জিনিসটা আসবে। বাট কথা হচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়াটা আমাদেরকে ডিরেক্টলি মুখস্থ করতে হবে, কারণ এটা আসলে আমাদের ইকুয়েশন থেকে আমাদের মিলে না। এই জন্য আমাদের এই উদাহরণটা অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? দেখেন এরপরে সবগুলো আমাদের মিলবে, কারণ আমরা জাস্ট বাম সাইডের মোল সংখ্যা গণনা করবো। ঠিক আছে? বাম সাইডের মোল সংখ্যা গণনা করবো। তাহলে এখানে দেখেন কত আছে, 1 মোল 2 মোল। তাহলে এটা কয় ক্রমের বিক্রিয়া, এটা 2 ক্রমের বিক্রিয়া। কথা ঠিক আছে? কয় 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 মোল আছে, 2 মোল। তাহলে কয় ক্রমের বিক্রিয়া, 2 ক্রমের বিক্রিয়া। ওকে। দেখেন 3 ক্রম, দেখেন কয় ক্রম আছে, 1 2 এই 3। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3 ক্রমের বিক্রিয়া। ওকে। আচ্ছা, এখন প্রথম ক্রমের বিক্রিয়া এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা বলবো যে নিচের কোনটি প্রথম ক্রমের বৈশিষ্ট্য নয়। তখন এই যে না কে আমরা হ্যাঁ বানাই দেবো, না কে আমরা হ্যাঁ বানাই দেবো, হ্যাঁ কে না বানাই দেবো, এভাবে আমরা এই তিনটা করবো। ওকে। আচ্ছা, তারপর আসো নিচে যাই আমরা। এই যে বিক্রিয়ার উপরে অনেক কিছুর প্রভাব আছে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে তাপমাত্রার প্রভাব। দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়া হয় কত গুণ হয়, 2 থেকে 3 গুণ হয়। ঠিক আছে? ওকে। এবং এটা প্রমাণ কি করছে আমাদের বিজ্ঞানী আরহেনিয়াস, কে, বিজ্ঞানী আরহেনিয়াস। এখান থেকে আমাদের যেগুলো লাগে জাস্ট যেগুলো দাঁড়ানো লাইন আছে জাস্ট আমি একটু রিডিং দেবো, এখান থেকে অত ইম্পর্টেন্ট কোশ্চেন নাই। এবং আমরা এখানকার থেকে কি করবো, ইকুয়েশনটা লিখে ইকুয়েশনে কোন জিনিসটা কোনটাকে নির্দেশ করতেছে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, ইংলিশ এবং বাংলা টার্মটা সহ। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর আমাদের বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব আমরা অলরেডি জানি, যে যেখানে আমাদের মোল সংখ্যা বেশি সেখানে যদি চাপ দেই সেখান থেকে আমাদের কম সংখ্যার দিকে বিক্রিয়া অগ্রসর হবে, তাই কিনা, এটা চাপের প্রভাব। ওকে। এবার বিক্রিয়ার হারের কিরকম সমানুপাতিক সম্পর্কটা আমাদের একটু মনে রাখতে হবে, যে কিসের সমানুপাতিক। ওকে। আচ্ছা, তারপর এখান থেকে একটা কথাই মনে রাখতে হবে, যে সক্রিয়ণ শক্তি যত বেশি সেই ক্ষেত্রে আমাদের ওই বিক্রিয়ার গতি অর্জন করাটা খুবই কষ্টকর। ঠিক আছে? এই জন্য সক্রিয়ণ শক্তি কমাইতে আমরা একটা জিনিস ইউজ করি, সেটার নাম হচ্ছে প্রভাবক। কি, সেটা হচ্ছে নাম হলো প্রভাবক। তাহলে আমরা এখন ডিরেক্টলি ওখানে চলে যাই, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রভাবক। হ্যাঁ, তো প্রভাবকের সংজ্ঞাটা রিডিং দিলেন এবং প্রভাবকের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। কিরকম, দেখো এরা শক্তি হ্রাস করে। তারপরে এরা হচ্ছে কাঙ্ক্ষিত বেগের হ্রাস বা বৃদ্ধি করতে পারে বিক্রিয়ার। হ্যাঁ, এবং এদের কোনো ভর বা গঠনে কোনো পরিবর্তন ঘটে না। ওকে। এবং এদের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট এবং এরা সাম্যাবস্থায় কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে যে লাইনগুলো আমি হাইলাইট করে দিছি সেই লাইনগুলো অবশ্যই 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 করতে হবে। ঠিক আছে? ওকে। এরপর আমাদের এখান থেকে ধনাত্মক প্রভাবক, তারপর ঋণাত্মক প্রভাবক, এই সবগুলার জাস্ট আমাদের উদাহরণ করা লাগবে। লাইক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। ওকে। ঋণাত্মক প্রভাবক কোনগুলা, ঋণাত্মক প্রভাব হচ্ছে H3PO4। তো এখানকার এটা পড়ার সাথে সাথে আমাদের এখানে তাপমাত্রাটা একটু লক্ষ্য রাখতে হবে, যে আমাদের পারক্সাইড বিক্রিয়ায় আমরা এটা ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করে। ঠিক আছে? ওকে। অটো প্রভাবকের অবশ্যই আমাদের পড়তে হবে, যে ম্যাঙ্গানিজ আয়ন যেটা সেটা অটো প্রভাবক হিসেবে কাজ করে, এবং আবিষ্ট প্রভাবকটা আমাদের মুখস্থ করতে হবে, যে সোডিয়াম সালফেট। ঠিক আছে? এই যেটা, তো এগুলা হচ্ছে আমাদের আবিষ্ট প্রভাবক। এবং প্রভাবক সহায়ক বা প্রমোটর, এটা কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে মলেবেডাম হচ্ছে আমাদের ফেরাস প্রভাবকের সহায়ক হিসেবে কাজ করে। ঠিক আছে? এরপর আছে আমাদের প্রভাবক বিষ, যেটা হচ্ছে প্রভাবককে দমিয়ে রাখে বা স্লো করে দেয়। সেগুলা কোনগুলা, সেগুলো হচ্ছে আমাদের ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, তার এগুলা হচ্ছে কি প্রভাবক বিষ। ঠিক আছে? ওকে। তারপর এখানে অনেক কিছু বলা আছে, আমরা জাস্ট সমসত্ব প্রমাণের সংজ্ঞাটা পড়বো এবং কোন কোন দশা হইতে পারে সেটা একটু দেখে নিলাম। এবং এখানে একটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চিনির আদ্য বিশ্লেষণে কোনটা প্রভাবক হিসেবে কাজ করে, অ্যান্সার হচ্ছে খনিজ অ্যাসিড। কি, খনিজ অ্যাসিড, আমাদের মেডিকেল আসছিল। ওকে। আচ্ছা, তারপর প্রভাবন কৌশল জাস্ট হচ্ছে হেডলাইন গুলা রেখে দেবো, জাস্ট হেডলাইন গুলা। ঠিক আছে? জাস্ট হেডলাইন গুলা। ওকে।
তবে এখানে আছে যে দেখো যে যদি হচ্ছে আমরা আম, অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল এর প্রভাবকীয় হাইড্রেশন করি, তাহলে সেখানে আমাদের প্রভাবক হিসেবে নিকেল অথবা প্লাটিনাম ইউজ করি। কি ইউজ করি? নিকেল অথবা প্লাটিনাম, ঠিক আছে। তাহলে এখান থেকে নিকেল অথবা প্লাটিনামটা আসতে পারে। ওকে। তারপর এখান থেকে আমরা just একটু মনে রাখবো যে আমাদের আম, কি বলে অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে আমরা প্লাটিনাম ধাতু বায়ুদূষক রোধ হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। তাহলে কাকে ইউজ করি? প্লাটিনাম ধাতুকে। ওকে। আচ্ছা। তারপর নিচে এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার জন্য। কেন? এখানে আমাদের কিছু জিনিস বলা আছে, লাইক হচ্ছে আমরা স্পর্শ পদ্ধতিতে কি উৎপন্ন করি? স্পর্শ পদ্ধতি সালফারিক অ্যাসিড। অসল পদ্ধতিতে কি উৎপন্ন করি? আমাদের নাইট্রিক অ্যাসিড। হেবার পদ্ধতিতে কোনটা ইউজ করি, ব্যবহার মানে উৎপন্ন করি? এটা হচ্ছে অ্যামোনিয়া। স্টিম অ্যালকেন পদ্ধতি কোনটা সংশ্লেষণ করি? হাইড্রোজেন। ঠিক আছে। তো এই এই প্রথম এই এই প্যারা থেকে আমাদের এইরকম কোশ্চেন, এবং আমরা প্রতিটা পদ্ধতিতে যেমন স্পর্শ পদ্ধতিতে কোনটা প্রভাবক হিসেবে ইউজ হয়, হয় প্লাটিনাম বা ভ্যানেডিয়াম। অসল পদ্ধতিতে কোনটা? প্লাটিনাম অথবা রোহিডিয়াম, ঠিক আছে। হেবার পদ্ধতিতে কোনগুলা? এগুলা, ঠিক আছে। স্টিম অ্যালকেন পদ্ধতিতে কোনটা? নিকেল। তো আমাদের এইগুলা থেকে এই 2-3 রকমের কোশ্চেন আসতে পারে। ওকে। আচ্ছা। তারপর নিচে আসি জৈব প্রভাবক বা এনজাইম। তো জৈব প্রভাবকের আমাদের এখানে বৈশিষ্ট্যগুলো লাগবে, আমি সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি কোন জিনিসগুলো আমাদের লাগে। যেমন আমরা হচ্ছে এনজাইম সম্পর্কে এখানে বলা আছে, এনজাইম সম্পর্কে এখানে বলা আছে যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট। আমি তোমাকে দিয়ে দেবো এটা নিম্ন আণবিক ভর বিশিষ্ট। তারপর আমি দিব এটা নাইট্রোজেন যুক্ত নয়, এটা আসলে নাইট্রোজেন যুক্ত। তারপর এটা কিরকম দেখতে? এটা হচ্ছে বর্তুলাকার। কিরকম? বর্তুলাকার। এবং এটা কিরকম প্রোটিন? এটা হচ্ছে টারশিয়ারি প্রোটিন। আমি এখানে টারশিয়ারি না দিয়ে আমি তোমাকে সেকেন্ডারি প্রোটিন বানাই দেবো। তাহলে কোন কোন জায়গাগুলো চেঞ্জ করার মতো আমি তোমাকে সুন্দর করে বলে দিলাম, ঠিক আছে। ওকে। এবং এরা হচ্ছে কি করে? পানিতে কলওয়েট তৈরি করে। ওকে। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ওকে। আচ্ছা। তারপর আমরা এখানে ইস্ট, যে কি ইস্টের থেকে আমাদের কি কি আসে, যেমন জাইমেস আসে। তারপর হচ্ছে সয়াবিনে আমরা কোন এনজাইম আছে, সেটা হচ্ছে ইউরিয়াস এনজাইম দিয়ে আমরা এটা ভাঙি জিনিসগুলো, এবং অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, ঠিক আছে। এখন এখান থেকে আবার ওই সেম জিনিস আমার এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি করে আসছি, তাও এখানে দিয়ে রাখছি যে এনজাইম হচ্ছে এক নির্দিষ্ট প্রভাবক, তারপর কার্যকারিতা এনজাইমের অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কোনো অ্যানহাইড্রেস এনজাইম 1 মিনিটে কতটা কার্বনিক অ্যাসিড, অ্যান্সার হচ্ছে 360 লক্ষ। কত? 360 লক্ষ। এবং অন্যতম যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কাজ করে 37 ডিগ্রি সেলসিয়াস তার কাছাকাছি, এবং পিএইচ যখন 7 থাকে তখন বেস্ট কাজ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বলবো যে নিচের কোনটা এনজাইমের বৈশিষ্ট্য নয়। ওকে। আচ্ছা। আসো, তারপর হচ্ছে এখানে ট্রেসার আয়োডিন হিসেবে আয়োডিনের সংকেতটা অবশ্যই লাগবে। আমরা এটা ছোট একটা ট্রিক দিতে পারি যে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তাহলে এই যে ডানের সংখ্যাটা কত? 8। তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, ঠিক আছে। তো এই ট্রেসার এই সংকেতটা আমাদের একটু লাগবে। হ্যাঁ, যে ট্রেসার আয়োডিনের সংকেত। এবং এখান থেকে আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নিচের নয় কোনটি বা হয় কোনটি। এখানে সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুষমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রয়োগের ভূমিকাহীনতা। এখানে অসম্পূর্ণতার জায়গায় সম্পূর্ণতা দিয়ে দেবে, ঠিক আছে। সাম্যের স্থায়িত্বের জায়গায় অস্থায়িত্ব দিয়ে দেবে, সুগম্যতা থেকে দুর্গম্যতা দিয়ে দেবে। তো এইখান থেকে 4টা কোশ্চেন বানানো যায়, ঠিক আছে। আচ্ছা, নিচে যাই। তারপর লাস্ট আতিলিয়ার নীতির সংজ্ঞাটা রিডিং দেবেন। রিডিং দেওয়ার পরে আমরা এখানে কিছু কথা বলা আছে, যেরকম অ্যামোনিয়া উৎপাদনে ফেরাস প্রাবকের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? 500 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 773 কেলভিন। আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোশ্চেনে সেলসিয়াস চাইছে নাকি হচ্ছে ক্যালভিন চাইছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখান থেকে। এরপর যদি বলি তাহলে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের কি ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম প্রভাব ইউজ করে, এবং তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস। কত? 450 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে সেলসিয়াস না ক্যালভিন চাইছে, এবং কোনটা আমরা দিচ্ছি, ঠিক আছে। ওকে। তারপর চাপের প্রভাব তো আমরা জানি যে যেখানে মোল সংখ্যা বেশি থাকে সেখানে চাপ দিলে এর উল্টো দিকে হচ্ছে আমাদের বিক্রিয়া গতি পায়, ঠিক আছে। এগুলো জাস্ট আমি রিডিং দিয়ে দেবো, এখান থেকে কোশ্চেন আসার কিছু নাই। আর চাপের প্রভাব তো আমরা already জানি যে যদি হচ্ছে মোল সংখ্যা সমান থাকে তাহলে চাপের কোনো প্রভাব থাকে না, যেরকম এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব নাই, তাই কি না? ওকে। আচ্ছা। তারপর আমরা নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে আমাদের দেওয়া আছে যে আমাদের হেবার অ্যামোনিয়া প্রক্রিয়া এখানে কতটুকু অত্যানুকূল চাপ, এটা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। কত? 200 অ্যাটমসফিয়ার। এবং এখান থেকে আমাদের সর্বাধিক অ্যামোনিয়া পাওয়া যায় 98.3%, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের এই পার্টটা সবচেয়ে বেশি জরুরি, কারণ দেখো এখানে 3টা অপশন দেওয়া আছে। কোথায়? যে ফেরাস গুড়া প্রভাবের সাথে কোনগুলো ইউজ হয়, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। এটা কি হিসেবে কাজ করে? সহায়ক বা প্রমোটার হিসেবে। হুম। এবং এখানে অত্যানুকূল তাপমাত্রা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখা হয়, ঠিক আছে। আচ্ছা। এরপর কথা হচ্ছে যে আমরা এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে মেইনলি এই বিক্রিয়াটা কিরকম, এটা তাপোৎপাদী বিক্রিয়া, তাই কিনা? তো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাপমাত্রাকে যদি হ্রাস করি তাহলে আমাদের বিক্রিয়াটা বৃদ্ধি পায়, তাই না? এবং এখানে আমাদের কোন প্রভাবগুলো ইউজ করছি সেটা আমাদের লক্ষ্য করতে হবে, এবং তাপমাত্রাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে। এখন ভরক্রিয়া সূত্র আমাদের কারা কারা দিছে, একটা হচ্ছে গোলবার্গ আর হচ্ছে পি ভাগে, এটুকু আমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা।
তারপর এখানে জাস্ট এই সংখ্যাটা আছে রিডিং দিবা, জাস্ট রিডিং আর কিছু না। তারপর নিচে যাই আমরা। তারপর এখানে বলা আছে যে কেপি এর মান হইতে পারে না শূন্য, হইতে পারে না অসীম, ঠিক আছে, কোনোটাই হবে না। এই জায়গাটা একটু মনে, লাইনটা আমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে। তারপরে এখানে হচ্ছে আমাদের আর এর মানটা, এখানে আমরা কোনটা ব্যবহার করতেছি এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে, আর এর মান এবং তার এককটা। আসেন নিচে যাই। অনেক কিছু দেওয়া আছে, বাট এত কিছু কিন্তু পড়লে আমাদের মাথায় জিনিস নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। ওকে। তাহলে আমাদের আহ সমবক দুর্বকের যে বৈশিষ্ট্যগুলা, তারপর হচ্ছে কি কি জিনিস, এই রিডিং এখান থেকে কোশ্চেন আসার মতো আসলে তেমন কিছু নাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর নিচে যাই। এখানকার যে লাইনগুলো আছে বৈশিষ্ট্যগুলো, এগুলা জাস্ট রিডিং, এখান থেকে আসার মতো খুব বেশি কিছু নাই। জাস্ট একটু মনে রাখবো যে তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে কি হয়, সাম্যদ্রব্যের মানও বৃদ্ধি পায়, ঠিক আছে। কারণ আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথেই আমাদের হচ্ছে সাম্যদ্রব্যের মানটা নির্ভর করতেছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর নিচে যদি যাই, তাহলে এখানে আমরা দেখবো যে যে হচ্ছে আমাদের পানি আয়নিক গুণফল সম্পর্কে বলা আছে, কি কি বলছে, একটু বিজ্ঞানী হচ্ছে কোলরাস আর হচ্ছে হেড উইলার, ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, নিচে যাই আমরা, যে কেডাব্লিউ কি আমাদের লাগে, কি বলে, আমাদের পানির আয়নিক গুণফল বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিচে যদি যাই, আমাদের হচ্ছে 25°C তাপমাত্রায় আমাদের পানির যে আয়নিক গুণফল সেটার মান হচ্ছে কত, সেটার মান হচ্ছে আমাদের 10⁻⁻14, 10⁻⁻14, ঠিক আছে। তাহলে আমরা সিঙ্গেল আকারে যদি শুধু এই H+ আয়ন চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 10⁻⁷, ঠিক আছে। এবং 25°C তাপমাত্রায় আমাদের মোলার ঘনমাত্রা কত, 55.5 মোলার, ঠিক আছে, 55.5 মোলার। ওকে। তারপর আমরা নিচে যাই। এখানে অসওয়াল্ডের লৌহ সূত্র জাস্ট রিডিং দিবেন এবং এটা সম্পর্কটা লক্ষ্য রাখবেন যে ঘনমাত্রা কিসের ব্যস্তানুপাতিক, মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওকে। এবং এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মৃদু অম্ল, মৃদু ক্ষার এবং মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লৌহকরণ সূত্র প্রযোজ্য। এটা কখনো তীব্র অম্ল, তীব্র ক্ষার এইগুলোর ক্ষেত্রে কখনো এটা প্রযোজ্য না, ঠিক আছে। তাহলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য, কিসের ক্ষেত্রে প্রযোজ্য না, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং কে এর তাৎপর্যটা অবশ্যই রিডিং দিবেন, যে যত বেশি এটার মান বেশি তত অম্লটি তত শক্তিশালী, এবং কে এর মান যত বেশি পি কে এর মান কিন্তু তত কম, তাই না, ভাইস ভার্সা, উল্টা উল্টা জিনিস। ওকে। তারপর আমরা নিচে যাব, এখান থেকে যেগুলা জাস্ট দাগানো লাইন আছে সেটার কে এর মানটা জাস্ট একটু দেখতে পারেন, আর কিছু না। এর বেশি আমাদের এখানে দেখার মতো নাই, এগুলা মাথায় নিয়ে যাওয়াটাও একটু টাফ, ঠিক আছে। ওকে। তারপর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ওই সেম জিনিস আবার বলা আছে, হ্যাঁ। এখানে আমাদের লাগবে হচ্ছে যে অ্যাসিডের শক্তি মাত্রা কিসের উপর নির্ভর করে, অ্যাসিডের বিয়োজন মাত্রা, হাইড্রোজেন ঋণাত্মক আকার, পরমাণুর হচ্ছে জারণ অবস্থা, তারপর পরমাণুর আকার, দ্রাবকের প্রকৃতি, দ্রবণ না কিন্তু দ্রাবকের প্রকৃতি, তাহলে আমাদের এই যে মাত্রাটা এটা অবশ্যই লাগতেছে, ঠিক আছে। ওকে। এবং এটা কেন লাগতেছে, এটা লাগতেছে মেইনলি আমাদের এখানকার ক্ষারকের শক্তি মাত্রা নির্ভরশীলতা কয়টার উপর দেখেন, একটা, দুটা, তিনটা, আর একটা 4 নম্বর অপশন দিয়ে আমি ওখান থেকে আনে বানিয়ে দিতে পারি, তাই কিনা। তাহলে এই যে কটা আছে এই কটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই অ্যাসিডের ক্রম গুলা, যে কোনটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী অ্যাসিড, কোনটা হচ্ছে সবচেয়ে কম, হ্যাঁ। এখান থেকে আমাদের এগুলা লাগবে। ওকে। ওকে। তারপর আমরা নিচে আসি। এখানে আমাদের যদি বলি, তাহলে আমাদের ওই সেম জিনিসগুলা জাস্ট অ্যাসিড অম্লের ক্ষারত্ব গুলা মনে রাখতে হবে, হ্যাঁ। যেরকম আমি একটা বলে দিই যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, 1, হ্যাঁ। আর ক্যালসিয়াম অক্সাইডের কত, 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কত, 3, অ্যালুমিনিয়াম অক্সাইডের কত, এটা হচ্ছে 6, আমরা এই জায়গাটায় ভুল করি, হ্যাঁ। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, 6, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কত, 3, ভুল যেন না হয়। ওকে। তারপর পিএইচ স্কেল, পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পুইসেন্স অফ হাইড্রোজেন, এবং এটা আমাদের হচ্ছে কে প্রকাশ করছে, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী, নাম কি, ড্যানিশ বিজ্ঞানী সোরেনসেন, হ্যাঁ, সোরেনসেন। ওকে। তো এখানে আমাদের পিএইচ এর সংজ্ঞাটা আমরা এমনি দেখবো, এবং এখানে মনে রাখতে হবে যদি H+ এর আয়নের ঘনমাত্রা যত কমে পিএইচ এর মান কিন্তু তত বাড়ে, ঠিক আছে, উল্টা বাস। ওকে। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে এটার মান কত, 0 থেকে 14 পর্যন্ত থাকে, এটা বলা আছে। বাট আসলে এর চেয়ে বেশি হইতে পারে, কম হতে পারে, সেটা আমাদের এখন বিষয় না জানার। আমরা এখান থেকে মনে রাখবো যদি সমান হয় তাহলে নিরপেক্ষ, যদি হচ্ছে কম হয় তাহলে হচ্ছে অম্লীয় দ্রবণ, আর যদি বেশি হয় তাহলে হচ্ছে ক্ষারকীয় দ্রবণ, ঠিক আছে। ওকে। এবং আমাদের পিএস এর ম্যাথ গুলা প্রচুর আসে, তাই পিএস এর ম্যাথ গুলা অবশ্যই হাতে হাতে করতে হবে, ঠিক আছে। বিশেষ করে আমাদের হাজারি এবং কবির স্যারের অনুসরণী যে পিএইচ এর ম্যাথ গুলো আছে, আমরা চেষ্টা করবো সেরাটা দিয়ে করতে, ঠিক আছে। ওকে। আসেন তারপর নিচে যাই আমরা অধ্যায় শেষের দিকে। আমাদের বাফার দ্রবণ থেকে কি কি লাগবে,
আমাদের বাফার দ্রবণ থেকে হচ্ছে আমাদের রক্তের পিএইচ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন বাফারের যে উদাহরণগুলা, এই উদাহরণগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে? এই উদাহরণগুলো অবশ্যই লাগবে যে কোনটা কি বাফার, কোনটা অম্লীয় বাফার, কোনটা হচ্ছে ক্ষারীয় বাফার, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ওকে। এবং আমাদের যে বাফারের যে বৈশিষ্ট্যগুলা, এখান থেকে কোশ্চেন আসতে পারে ট্রু ফলসের। কি কোশ্চেন আসবে হচ্ছে ট্রু ফলসের, যে কোনটা নিচের বাফারের বৈশিষ্ট্য না পাশে বাফারের বৈশিষ্ট্য হয়, এরকম কোশ্চেন, ঠিক আছে? ওকে। নিচে আসি আমরা এখান থেকে লাগবে হচ্ছে সমীকরণটা। আমরা ডিরেক্টলি সমীকরণটা মুখস্থ করব, কারণ এখানে অম্লের জায়গায় লবণ দিবে, লবণের জায়গায় অম্ল দিবে, তারপর এখানে প্লাসের জায়গায় মাইনাস দিবে, তো এরকম করে চারটা অপশন বানাই দিবে, ঠিক আছে? ওকে। এবার হ্যান্ডারসন সমীকরণ যেটা আছে, এখান থেকে তেমন কিছু করতে হবে না, জাস্ট ওই আমরা যে সমীকরণটা পড়ছি সেটুকুই, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে যাই। এখানে অনেক কিছু বলা আছে ভাই, এত কিছু পড়া যাবে না, ঠিক আছে? এগুলো আমাদের পড়ার কোনো দরকার নেই। আমরা ডিরেক্টলি নিচে চলে যাব পিএইচ এ। এখানে আমাদের রক্তের পিএইচ আমরা জানি যে রক্তের পিএইচ আমাদের 7.4 রেঞ্জ, এবং রেঞ্জটা হচ্ছে কত, 7.3 থেকে। এখান থেকে আমাদের লাগবে যে কোনটা অ্যালকেসিস এবং কোনটা অ্যাসিডোসিস। ওকে। তো অ্যালকেসিস হচ্ছে যদি 7.45 এর বেশি হয়, এবং এটাতে আমাদের রোগী কি হয়, মারা যেতে পারে, হ্যাঁ। আর অ্যাসিডোসিস যেটা, সেটা হচ্ছে 7 এর কম, এবং এটাতে আমাদের স্নায়ুতন্ত্র যেভাবে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের আমাদের যে রোগী সেই হতে পারে কি, সে ডিরেক্টলি কোমায় চলে যেতে পারে, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে মানুষের রক্তের পিএইচ এ কয়টা বাফার আছে, দেখো ভাই এখানে কয়টা অপশন, ভাই তিনটা অপশন, তাই না? একটা রক্তের বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার, আর একটা হচ্ছে প্রোটিন বাফার। কি বাফার? প্রোটিন বাফার, ঠিক আছে? তাহলে আমাদের কোন কোন বাফার গুলো আমাদের রক্তে কাজ করে, এখানে তিনটা অপশন, আর একটা অপশন আমি অন্য একটা দিয়ে দিতে পারি, তাই কিনা? তাহলে আমাদের বাফার তিনটার নাম অবশ্যই মস্ত থাকতে হবে। এরপর আমাদের এখানকে আংশিক চাপের মানগুলো একটু চেষ্টা করে মুখস্থ করতে হবে, যেরকম হচ্ছে বাইকার্বন আয়নের যে ঘনমাত্রা সেটা হচ্ছে 24 মোলার, আর কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? ওকে। তারপর আমাদের এখন মেইন পরে আমরা ঢুকতেছি যে আমাদের পিএইচ এর মানগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। কিরকম? যে হচ্ছে উর্বর মাটিতে অত্যানুকূল পিএইচ এর মান কত, 6 থেকে 7। পিএইচ এর মান যদি 3-এর কম হয় তাহলে হচ্ছে গাছপালা মারা যায়, হ্যাঁ। তারপর এখান থেকে আরো লাগবে হচ্ছে মাটির পিএইচ যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমরা হচ্ছে ডলোমাইট ইউজ করতে পারি, ডলোমাইটের সংকেতটা অবশ্যই লাগবে। এবং হচ্ছে ক্ষারকীয় পিএইচ যেটা, সেটা যদি কমাইতে চাই তাহলে আমাদের দেখা যাবে নাইট্রেট সারগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? সেগুলো কোন কোন সার কোথায় ইউজ করে সেটা মনে রাখতে হবে, জাস্ট মনে রাখবো এটা, যে অম্লত্ব যদি আমাদের কমাইতে চাই তাহলে আমরা ইউজ করব হচ্ছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে লবণগুলা, এগুলা, ঠিক আছে? ওকে। তারপর নিচে আসি। এখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমাদের নিরপেক্ষ মাটি হোক আর যে কোনো মাটি হোক, আমরা অ্যামোনিয়াম ফসফেট যে আছে, এই যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই জিনিসটা আমরা সব মাটিতেই ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে। এরপর আসেন যে মৃৎশিল্পে কাদা মাটির পিএইচ কত থাকে এবং চামড়া ট্যানিং এর পিএইচ কত থাকে, ঠিক আছে? এই দুটো আমাদের মান অবশ্যই লাগবে। এরপর হচ্ছে টয়লেট্রিজের যে মানগুলা, এগুলো তো একদম মাস্ট, হ্যাঁ, যে বয়স্ক লোকের ত্বকের পিএইচ এর মান কত, তারপর শিশুদের ক্ষেত্রে 6.5 থেকে 5.5, হ্যাঁ। তারপর এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এই যে নিচের গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। কিরকম? দেখেন দেখেন, যে সাবান ডিটারজেন্ট আমরা যে ইউজ করি, এগুলোর মান কত হইতে হয়, আমাদের 11 থেকে 13 হইতে হয়, ঠিক আছে? এবং ত্বকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে আমাদের কি কি লাগে, যেমন পিএইচ এর মান কত রাখতে হয়, অ্যান্টিঅক্সিডেন্ট অনেকগুলো আছে, এ, সি, ই ভিটামিন এবং সবুজ চা, এগুলা পান করলে আমাদের মোটামুটি আমাদের ত্বক সুন্দর থাকে, ঠিক আছে? এবং পাশাপাশি আমাদের যে ইয়াগুলো আছে, যে হচ্ছে গোসল করার সাবানের ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান, তারপর চুলের শ্যাম্পুতে পিএইচ এর মান, হ্যাঁ, ফেস ওয়াশে পিএইচ এর মান, টুথপেস্টের পিএইচ এর মান, এগুলো অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে। আসেন আমরা নিচে যাই। ওষুধ সেবনে পিএইচ এর মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে মাতৃদুগ্ধে কত, প্রস্রাব কত, তারপর চোখের পানি কত, রক্তের কত, হ্যাঁ, পিত্তরসে কতটুকু। আমাদের এখানে পিএইচ এর মানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। আসেন। তারপর এখানে আমাদের কিছু জিনিস আছে, যে জ্বর বা হচ্ছে ব্যথানাশকে যে অ্যাসপিরিন, প্যারাসিটামল, এগুলো যে ইউজ করি, এগুলো আমাদের কোথায় শোষিত হয়? এগুলো আমাদের পাকস্থলীতে যখন শোষিত হয়, তখন এটা মেইনলি অম্লীয় পরিবেশ লাগে, সেই জন্য পাকস্থলী পরিবেশ এত থাকলে এই কাজগুলা মানে ভালো মতো হয়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে ক্লোরোকুইনিন, যেটা আমাদের জ্বরের ওষুধে, এটা কিরকম, এটা হচ্ছে মৃদু ক্ষারধর্মী, তাই এটা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে এই জিনিসটা শোষিত হয়, ঠিক আছে? ওকে। তারপর এখানে অনেক কিছু বলা আছে, বাট আমাদের এত কিছু এগুলা কিছুই লাগে না, ঠিক আছে? এখান থেকে আমাদের হাইয়েস্ট যদি আমরা মানে এক্সট্রা পড়তে যাই, তাহলে আমাদের হাইয়েস্ট কোনগুলো মনে রাখতে হবে, লাইক আমরা দহন তাপ হিসাবে মিথানের দহন তাপটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের ঊর্ধ্বতাপ তাপ আছে, গ্রাফাইটেরটা একটু মনে রাখতে পারি, হ্যাঁ, গলন তাপটা একটু লাগবে আমাদের। এবং আমাদের এখানে অন্যতম যে জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে গলনের ইংলিশটা কি, একটা হচ্ছে ফিউশন, ঠিক আছে? তারপর হচ্ছে বাষ্পীকরণ, এটার ইংলিশ কি, ইভাপোরাইজেশন। এবং পরমাণু তাপীকরণ কি বলে, অ্যাটোমাইজেশন, ঠিক আছে? দুইখানে বাষ্পীকরণ তাপ যেটা, সেটা আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে প্লাস আছে না নেগেটিভ আছে, তাই কি না? তাহলে এখানে যাই আমরা দেখতেছি কিনা, সবগুলো কিন্তু পজিটিভ, ঠিক আছে? জাস্ট একটা নেগেটিভ, ভাইয়া কোনটা?
এই যে দেখেন ঘনীভবনটা হচ্ছে ভাই নেগেটিভ, কোনটা? এই যে ঘনীভবন তাপটা হচ্ছে নেগেটিভ। এই যে ভ্যাপোরাইজেশনটা দেখেন -44 কিলোজুল পার মোল। তাহলে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ভ্যাপোরাইজেশন, কোনটা ফিউশন, এই জিনিসগুলো আমাদের লাগবেই। ওকে, মানে যদিও এগুলো আসে না, বাট তবুও আমাদের লাগে এগুলো। ঠিক আছে, তারপর দ্রবণ তাপের কিছু বৈশিষ্ট্য আছে। দ্রবণ তাপের বৈশিষ্ট্যগুলো আমাদের এমনি রিডিং দেবো, এখান থেকে তেমন কিছু আর নাই। ঠিক আছে, তারপর প্রশমন তাপগুলা, এই যে নিচে যে চার্টটা আছে সেই চার্টে যাবো আমরা ডিরেক্টলি, এবং চার্ট থেকে যেগুলো দাগানো আছে সেগুলো আমরা চেষ্টা করবো যে মুক্ত করার মতো। যে এই সিএল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা হচ্ছে কি -57.34 কিলোজুল পার মোল, এরকম করে যে বাকি কয়টা আছে এগুলো সিরিয়ালি লিখে একটা নোট করলে খুব ভালো হবে। ঠিক আছে, ওকে। তারপর নিচে যাই আমরা। নিচে এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে আমরা একটা চার্ট দেওয়া আছে। এই যে জাস্ট দাগন লাইনে যে কটার বন্ধন শক্তি আছে সেই কটা বন্ধন শক্তি পারলে আমরা পড়বো, না পারলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো আসে না অত। ঠিক আছে, তারপর আমরা নিচে যাই ডিরেক্টলি। এখানে আমাদের ল্যাভোইসি এবং হেসের সূত্র, জাস্ট আমরা সূত্রটা রিডিং দেবো। হ্যাঁ, এবং আমরা এখানে একটা জাস্ট ইয়ে করতে পারি, যে দেখো এখানে দেওয়া আছে যে চিহ্ন বিপরীত। এই পয়েন্টটা যদি মনে রাখতে পারি তাহলে এটা হচ্ছে চিহ্ন বিপরীত কার, ল্যাভোইসি এবং ল্যাপ্লাসের। কার? ল্যাভোইসি এবং ল্যাপ্লাসের চিহ্ন বিপরীত। আর হেসের সূত্রে দেখো ভাইয়া যে তাপ সমান, তাহলে একটা ছিল বিপরীত, একটা হচ্ছে সমান। আমরা জাস্ট কিওয়ার্ড গুলো ধরাই দিচ্ছি, যে কিওয়ার্ড গুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা সূত্রটা মনে রাখতে পারবো। ঠিক আছে, এটার কিওয়ার্ড হচ্ছে চিহ্ন বিপরীত আর এটার কিওয়ার্ড হচ্ছে সমান থাকবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা নিচে যাই আস্তে আস্তে। নিচে গিয়ে আমরা হচ্ছে এই তো আমাদের অধ্যায় শেষ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে যে যে জিনিসগুলো দেখা দিলাম এই জিনিসগুলো খুব ভালো করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইনশাল্লাহ আমরা এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে পাওয়া যাবে। ওকে।